ধীরে ধীরে আপনার প্রিয় উত্তরবঙ্গ আবার ছন্দে ফেরার চেষ্টা করছে। তবে ছন্দে ফেরাটা স্মুথ নয়, একটা লড়াই চলছে ছন্দে ফেরার। বহু মানুষের সহায় সম্বল হাতছাড়া। আর অন্যদিকে বাংলায় বিধানসভা নির্বাচনের আগে এসআইআর এর ঢাকে কার্যত খানিকটা কাঠি পড়ে গেল বলাই চলে। তার কারণ আজও কিন্তু বিএলওদের সঙ্গে বৈঠক, জেলা শাসকদের সঙ্গে বৈঠক করেছেন নির্বাচন আধিকারিকেরা, অর্থাৎ নির্বাচন কমিশনের আধিকারিকরা। আর এটা নিয়ে আজকে যখন বিকেলের দিক মানে ঠিক 5টা 10 নাগাদ আমরা দেখতে পেলাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি প্রেস কনফারেন্স করলেন এবং প্রেস কনফারেন্স করে পরিষ্কার যে কথাগুলো বললেন সেগুলো আপনাদেরকে একটু বলে রাখা ভালো। আপনারা যারা প্রেস কনফারেন্সের সময় লাইভ শুনেছেন তাদেরকে আর আমি পুনরাবৃত্তি করাবো না, কিন্তু যারা ছিলেন না সেই সময় তাদেরকে বলি, কোনোভাবেই রাজ্যের মুখ্যমন্ত্রী বা প্রশাসনিক প্রধান বা দলনেত্রী হিসাবে উনি নবান্ন থেকে বলছেন আমি প্রশাসনিক পদ ধরে নেব। উনি বলছেন যে এসআইআর এর মাধ্যমে এই রাজ্যে এনআরসি চালু করবার চেষ্টা করা হচ্ছে, এক। দ্বিতীয়ত মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন কোনো মতেই এসআইআর এই রাজ্যে হতে আমরা দেব না। 3, বিহারের সিনারিও আর এই রাজ্যের সিনারিও আলাদা। বিহারে শুধুমাত্র ছট উৎসব হয়, কিন্তু রাজ্য এখন একটা উৎসব মুডে রয়েছে, ফেস্টিভ্যাল মুডে রয়েছে। অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে এসআইআর এর প্রক্রিয়া করাটা সম্ভব নয়। তারপর তিনি বলছেন যে রাজ্যের আধিকারিকদের ডেকে, অফিসারদের ডেকে রীতিমতো ধমকানো হচ্ছে, চমকানো হচ্ছে ভোটের নামে। এখন তো ইলেকশনের কোড অফ কন্ডাক্ট চলছে না, তাহলে কি করে রাজ্যের অফিসারদের ডেকে ধমক চমক দেওয়া যেতে পারে, প্রশ্ন তুলছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি পাশাপাশি আরেকটা জায়গা উল্লেখ করলেন, সেটা হচ্ছে রাজ্যের যে সিইও তার সম্পর্কে তিনি কথা বললেন যে তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে, সেও নাকি ভুল কাজ করছে এবং তার বিরুদ্ধে আস্তে আস্তে পর্দা সরাবে প্রয়োজন হলে রাজ্য সরকার বা প্রশাসন, পর্দা ফাঁস হবে তার। উনি একদম ইংরেজি এটাই বলেছেন যে ক্যাটস উইল বি কাম ফ্রম দ্য ব্যাগ, বিড়াল ঝুলি থেকে বেরিয়ে আসবে, এরকম একটা কথা উনি বলেছেন কোট আনকোট। পাশাপাশি তিনি বলছেন যে রাজ্যে জনজোয়ার হবে, জনবিপ্লব হবে যদি এসআইআর চালু করার চেষ্টা করা যায়। তিনি প্রসঙ্গ তুলেছেন যে বিভিন্ন জায়গায় এনআরসির বিষয়ে, এনআরসি সম্পর্কে নানান রকম এনআরসি নিয়ে চিঠি আসছে রাজ্যের মানুষের কাছে। বন্যা পরিস্থিতিতে এখন কি করে এটা হতে পারে প্রশ্ন তুলেছেন। তিনি বলেছেন দিল্লিতে এক মির্জাফর বসে রয়েছে এবং সেই সমস্ত কাজকর্ম করছে। বিজেপিকে শাসানি দিয়ে বলেছেন আগুন নিয়ে খেলবেন না, তাহলে হাত পুড়ে যেতে পারে। পাশাপাশি তিনি বিজেপির এক মন্ত্রী, অর্থাৎ কেন্দ্রীয় এক মন্ত্রী, তিনি যেহেতু আজকে বলেছেন যে প্রায় 1 কোটির উপর মানুষের নাম বাদ যেতে পারে, 1,20,00,000 অ্যাপ্রক্সিমেটলি, তাকেও তিনি সেই প্রসঙ্গও তিনি তুলে এনেছেন। বলছেন এটা সম্পূর্ণভাবে পরিকল্পিত চক্রান্ত। এই চক্রান্ত করে এমনকি নাকি শুনছি যে বিজেপির পার্টি অফিস থেকে এই এসআইআর নিয়ে আলোচনা হচ্ছে এবং নাম বাদ দেওয়ার একটা পরিকল্পনা করা হয়েছে। আসুন আজকের এই অনুষ্ঠানে আসার আগে, গেস্টদের সঙ্গে পরিচয় করানোর আগে মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন আপনাদেরকে ছোট্ট করে শোনাবো। দুটো জায়গা যেখানে তিনি রাজ্যের অফিসারদের ধমকানো চমকানোর প্রসঙ্গ বলছেন। কি বলছেন তিনি, শুনব। ফেস্টিভ্যাল পিরিয়ডটাকে কেন বেছে নেওয়া হয়েছে? যখন একদিকে সারা বাংলায় দুর্যোগ চলছে, মানুষের দুর্ভোগ চলছে, সামনে কালী পুজো, দুর্গা পুজো, ছট ফেস্টিভ্যাল আছে এবং জগদ্ধাত্রী পুজো আছে এবং চারিদিকে ডুবে আছে জলে। সেখানে ফিল্ড সার্ভের নাম করে 3টে অফিসে বসে 4 জন অফিসার বিএলওদের ডেকে সম্পূর্ণভাবে থ্রেট করছেন আর বলছেন তাদের ইচ্ছে মতো কাগজ তৈরি করতে হবে। তার মানে এটা এসআইআর না, এটা এনআরসি। এবং আমি শুনেছি স্বরাষ্ট্রমন্ত্রী নিজে কোনো একটা পার্টির মিটিংয়ে কিছু ইনস্ট্রাকশন দিয়ে গেছেন এবং সেখানে বলেছেন যে অনেক নাম আমরা বাদ দেব। ওনারা বাদ দেবার কে? সুতরাং আমি মনে করি এটা এসআইআর নয়, এটা এনআরসি করার চক্রান্ত চলছে। একজন মির্জাফর আছেন ওখানে দিল্লিতে। এই মির্জাফরদের মৃত্যু জীবনে হয় না, তারা চিরকালই বেঁচে থাকে নানা কাজের মধ্যে দিয়ে। এই মির্জাফররা মনে করেছেন তারাই শেষ কথা বলবে, কিন্তু তারা যদি এসব করতে যান তাহলে কিন্তু দাঙ্গা থেকে শুরু করে আরো অনেক কেস আছে, সবকিছু কিন্তু বেরিয়ে পড়বে।
আমরা ধিক্কার জানাচ্ছি বিজেপি পলিটিক্যাল পার্টিকে এবং গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার এজেন্সিগুলোকে, যারা বিজেপির কথায় আজকে শুধুমাত্র রাজনীতি করছে, গৌরিকীকরণ করছে, শিক্ষা থেকে শুরু করে, সংস্কৃতি থেকে শুরু করে, ভোটার লিস্ট থেকে শুরু করে, উৎসব থেকে শুরু করে সমস্ত এজেন্সিকে দিয়ে ক্যাট উইল বি আউট অফ দ্য ব্যাগ। এবং এসআইআর এর নাম করে জেনুইন ভোটারদের ভাগ দিলে মনে রাখবেন, যা অন্য রাজ্য করতে পারে না, বাংলার মানুষ কিন্তু অনেক স্ট্রং। আজকে বিজেপিকেও আমি আবেদন করব, আগুন নিয়ে খেলবেন না, কন্ট্রোল ইউর সেলফ ফার্স্ট। এরপরে মানে খুব স্বাভাবিকভাবে যারা এই বক্তব্য শুনলেন তাদের মনে হতে পারে যে রাজ্যে এসআইআর কি তাহলে আদতেও নির্বাচন কমিশন করতে পারবে? যদি সরকার, প্রশাসন বা রাজ্যের শাসক দল কন্টিনিউয়াসলি বাধা দিতে থাকে বা বাধা দেয়, তাহলে কি এসআইআর করা সম্ভব হবে? মানুষের কাছে এটাও অস্পষ্ট অনেকের কাছে যে সত্যি কি এসআইআর করলে সবার নাম বাদ পড়ে যাবে? কারণ শাসক বা বিরোধী যা বলছেন, দুজনেই বলছেন নাম বাদ পড়বে। বিরোধীরাও বলছেন নাম বাদ পড়বে, শাসক দলের প্রতিনিধিরাও বলছেন নাম বাদ পড়বে। কাদের নাম বাদ পড়বে, কারা বাদ যাবেন, এই নিয়ে একটা অদ্ভুত রকম সংশয়ের পরিবেশ তৈরি হয়েছে। আমরা আজকের এই প্যানেল থেকে, এই অনুষ্ঠান থেকে একজন দুজন নয় 4 জনের বক্তব্য শোনাবো মানুষের কাছে ধারণা স্পষ্ট করবার জন্য। আমি পরিচয় করে দেব যারা আজকে আমাদের সঙ্গে রয়েছেন। আমি পরিচয় করাবো, আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূলের প্রাক্তন সাংসদ, বর্তমানে এনবিএসসি চেয়ারম্যান পার্থপ্রতিম রায়। স্বাগত জানাবো পার্থদাকে আজকের অনুষ্ঠানে। তৃণমূলের পক্ষে পার্থদা আজকে কথা বলবেন। অন্যদিকে ডক্টর তন্ময় মুখোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন, বিজেপি মুখপাত্র। তন্ময়দাকে স্বাগত জানাবো। তন্ময়ের পাশে বসে গৌরব মজুমদার আমাদের সঙ্গে রয়েছেন, বাম মুখপাত্র, সিপিএম নেতা। পাশাপাশি রাজনৈতিক বিশ্লেষক ঝন্টু বড়াই আমাদের সঙ্গে রয়েছেন। দেখুন, ঘটনাচক্রে আজকের প্যানেলে আমরা এসআইআর, মুখ্যমন্ত্রীর বক্তব্য নিয়ে আলোচনা করলেও দগদগে স্মৃতি উত্তরবঙ্গের এই যে মারাত্মক তাণ্ডব এবং ক্ষতি, এবং ঘটনাচক্রে আজকে আমাদের সঙ্গে উত্তরবঙ্গের সঙ্গে ওতপ্রোত জড়িত 2 জন মানুষ রয়েছেন। এক হচ্ছে পার্থপ্রতিম রায়, 2 হচ্ছে ঝন্টু বড়াই। কাজেই দুজনকেই বলবো তাদের মাতৃভূমি বা তাদের জন্মস্থান, তাদের বেড়ে ওঠা, তাদের শিক্ষা, পড়াশোনা, কর্মক্ষেত্র সবটাই উত্তরবঙ্গের যে সমস্ত জায়গায় ভয়াবহ ক্ষতি হয়েছে, তারা ডিরেক্টলি ইনডিরেক্টলি ওই জায়গাগুলোর সঙ্গে যুক্ত। কাজেই আমরা সমব্যথী, উত্তরবঙ্গের মানুষের পাশে দাঁড়ানোর সম্পূর্ণ মানসিকতা রয়েছে। রাজনীতি করার কোনো অভিপ্রায় নেই, কিন্তু এসআইআর নিয়ে যেহেতু একদম হাই রেঞ্জে আলোচনা হচ্ছে এবং পরিস্থিতি স্বাভাবিকও হচ্ছে উত্তরবঙ্গের খানিকটা, কাজে এটা নিয়ে আলোচনা করতে হবে। পার্থদার কাছে প্রথম যাব। পার্থদা, দুর্যোগের পরিস্থিতি এবং ফেস্টিভ মুড, এই দুটোর মধ্যে এসআইআর এর এই ধরনের আলোচনা বা এসআইআরকে এগিয়ে নিয়ে যাওয়া উচিত নয় বলে বলছেন মুখ্যমন্ত্রী। আপনারা কিভাবে দেখছেন দলগতভাবে? এবং এসআইআর কি সত্যি হবে না? পরিষ্কার করে বলুন তো মানুষকে, কি চান আপনারা? আমি আজকে একটা অন্য প্রসঙ্গ উত্থাপন করি। এই কয়েকদিন আগে আমরা শুনছিলাম যে কেউ বলছিল যে উত্তরবঙ্গে দুর্যোগ হচ্ছে, প্রাকৃতিক এই কর্মকাণ্ড হচ্ছে, তা সত্ত্বেও অন্যদিকে অন্য কর্মসূচি চলছে। তাহলে আজকে বিজেপি পরিচালিত কেন্দ্রীয় সরকার এবং নির্বাচন কমিশন স্বশাসিত সংস্থা হলো কেন্দ্রীয় সরকারের একটা পার্ট বলা যেতেই পারে, সেটাকে অস্বীকার করবার জায়গা নেই। তারা এই মুহূর্তে দুর্যোগের সময় যখন মানুষের পাশে দাঁড়ানো দরকার, প্রশাসনের পাশে দাঁড়ানো দরকার, সেই সময় যেভাবে ডিএম বা জেলার আধিকারিকদেরকে নিয়ে মিটিং করা বা এ ধরনের প্রশাসনিক বৈঠক করছে, তখন নিশ্চিতভাবে এখানকার বন্যা পরিস্থিতিতে মানুষের পাশে দাঁড়ানোটা কিছুটা হলো বিঘ্নিত হচ্ছে। আজকে এই বন্যা পরিস্থিতিতে কিভাবে এসআইআর মতো একটা বিষয়, যে বিষয়টি নিয়ে সারা মানুষ ভীষণভাবে উদ্বিগ্ন, নতুন করে এটাকে উস্কে দেওয়া হলো এই সময়টা, এটা অত্যন্ত দুঃখজনক একটা ঘটনা। এবং নির্বাচনকে যখন আর 6 মাস 7 মাস পরে নির্বাচন, তার আগে এসআইআর বাংলায় লাগু করার একটা পরিকল্পনা, 15 দিনের একটা টাইম ফ্রেম দিয়ে মানুষকে ডকুমেন্টেশন প্রোভাইড করতে হবে, এই যে একটা বিশেষ ধরনের যে উদ্যোগ, এটা কিন্তু কোথাও একটা মানুষের ভোটাধিকার, মানুষের নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তোলার একটা বড় জায়গা তৈরি করে দিচ্ছে।
এবং বারবার আমরা যেটা বলছি, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে স্পষ্ট করেছেন, বিজেপির বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ তারা যেভাবে কথায় কথায় বলছে 1.5 কোটি মানুষ, কখনো বলছে 2 কোটি মানুষের নাম বাদ যাবে, এই যে প্যানিক তৈরি করা হচ্ছে, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। তারা এই পরিসংখ্যান কোথা থেকে পাচ্ছে, কিভাবে তারা এই ধরনের সংখ্যা বলে দিতে পারছে? তাহলে এর পেছনে একটা বড় অভিসন্ধি আছে, যে ঘরে বসে মানুষের নাম, যোগ্য ভোটারদের নাম, যোগ্য নাগরিক নাম দিয়ে বাদ দেওয়ার একটা কৌশল, এবং এই এসআইআর আড়ালে এনআরসি লাগু করার একটা চক্রান্ত চলছে। আজকেও আমরা দেখলাম নদিয়ার 2-1 জনের মানুষের কাছে এনআরসির নোটিশ পৌঁছেছে। পুজোর আগে আমরা দেখেছি উত্তরবঙ্গের রাজবংশী সমাজের মানুষ, নস্য শেখ মুসলমান সম্প্রদায়ের মানুষ, ওবিসি সম্প্রদায়ের মানুষের কাছে এনআরসির নোটিশ এসে পৌঁছচ্ছে। এই যে একটা বিভ্রান্তিকর পরিস্থিতি তৈরি করে মানুষের মৌলিক অধিকারকে খর্ব করার যে চক্রান্ত বিজেপি সরকার করছে, এটা দুর্ভাগ্যজনক। এবং বাংলায় তারা যেহেতু ক্ষমতা দখল করতে পারছে না রাজনৈতিকভাবে, ব্যাকডোর দিয়ে তারা ক্ষমতা দখল করার অভিসন্ধি করছে, এবং আজকে নির্বাচন কমিশনের মতো স্বশাসিত সংস্থাকে বিজেপি তাদের নিজেদের একটা উইং হিসেবে ব্যবহার করে তাদের যে সুপ্ত লিপ্সা সেটাকে তারা বাস্তবায়ন করার চেষ্টা করছে। এটা দুর্ভাগ্যজনক, এটা কোনোভাবেই মেনে নেওয়া যাবে না। আজকে বন্যায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছে সেই মানুষগুলো ডকুমেন্টেশন কোথায় পাবে? তাদের বাড়ি ঘর, তাদের কোনো ডকুমেন্টেশন নেই। আজকে শুধু উত্তরবঙ্গ নয়, দক্ষিণবঙ্গের প্রত্যন্ত পশ্চিম মেদিনীপুর, বিভিন্ন জায়গায় বন্যা, প্রাকৃতিক বিপর্যয়, বহু মানুষের ডকুমেন্টেশন কার্যত নিশ্চিহ্ন হয়ে গেছে, মিনিমাম ডকুমেন্টেশনটুকু নেই। তারা কি করে এই অল্প সময়ের মধ্যে এই ডকুমেন্টস জোগাড় করবে? এসআইআর এর মতো এই বিষয়ে তারা অংশগ্রহণ করতে পারবে? এই বাস্তব তার মানে সত্যটা উপলব্ধি করবার মতো তাদের জনমানুষের পাশে দাঁড়িয়ে বন্যা এবং প্রাকৃতিক দুর্যোগ পরিস্থিতিতে মানুষের ডকুমেন্ট নষ্ট হয়ে গেছে এবং যার জন্য মানুষ সাবমিট করতে পারবেন না, কিন্তু আপনারা এসআইআর হতে দেবেন না, এটা তো এই বন্যা পরিস্থিতির অনেক আগে থেকে বলছেন। এক, দ্বিতীয়ত হলো হচ্ছে যে ডকুমেন্টসগুলো হারিয়ে গেছে বা নষ্ট হয়ে গেছে, এটাই বা আপনারা এর মধ্যে কনফার্ম হচ্ছেন কিভাবে? এটা একটা প্রশ্ন থাকবে। দ্বিতীয়ত, এসআইআর সম্পর্কে আপনাদের কথা হচ্ছে এসআইআর নয়, আসলে এটা এনআরসি, অর্থাৎ এর থেকে প্রকৃত মানুষকে, ভোটারদেরকে বাদ দেওয়া হবে। আপনারা ভাবছেন যে যাদের বাদ দেওয়া হবে তারা হচ্ছে তৃণমূলের ভোটার, এবং তাদেরকে বাদ দিয়ে বিজেপি একটা ব্যালেন্স করবার চেষ্টা করবে। এবং আজ বিধানসভার সামনে দাঁড়িয়ে বিরোধী দলনেতা 41 লক্ষ 2021 সালের বিধানসভাতে 41 লক্ষ ভোটারের ডিফারেন্সের কথাও কিন্তু উল্লেখ করেছেন। অর্থাৎ কোথাও না কোথাও দাঁড়িয়ে এই গ্যাপটা কমে গেলে বিজেপি জিতে যেতে পারে, এরকম একটা ভয় কাজ করছে হয়তোবা, যেটা সুকান্ত মজুমদার বলছেন যে মমতা ভয় পাচ্ছে এসআইআর করলে, কারণ মমতার পক্ষের ভোট কেটে বাদ চলে যাবে। এই রকম জায়গায় দাঁড়িয়ে তন্ময় দ্বারা কি ভাবছেন বলছেন শোনাবো, কিন্তু একটা বিরতির পর ফিরে এসে আপনাদেরকে শোনাবো কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর। তিনি আজকে একটি বক্তব্যে একেবারে কার্যত প্রায় সংখ্যা উল্লেখ করে বললেন যে এসআইআর হলে এতজন মানুষ বাদ যেতে পারেন। কি বললেন তিনি শোনাবো আপনাদের একটা বিরতির পর ফিরে এসে। তারপর আমি তন্ময় মুখার্জি, বিজেপির মুখপাত্র রয়েছেন, তন্ময়দের কাছে যাব, সঙ্গে থাকুন। চতুর্দিকে এসআইআর নিয়ে সমালোচনা হচ্ছে, সেই এসআইআর যদি বাস্তবে কার্যকারী হয় এখানে, তাহলে এই সরকারের কিন্তু কোনো প্রকার নিস্তার নেই। এসআইআর এ কমপক্ষে 1 থেকে 1,20,00,000 মানুষ যারা অবৈধভাবে ভোটার হিসেবে পশ্চিমবঙ্গের মাটিতে আঁকড়ে ধরে বসে আছে, তারা কিন্তু বাদ যাবে। আর কিছুক্ষণ আগে আমাদের কাছে এসে পৌঁছেছে পার্থ ভৌমিকের বক্তব্য এসআইআর নিয়ে। দ্রুত একবার শুনে নি, তারপর তন্ময়দার কাছ থেকে উত্তর নেব। ও গায়ের জোরে বিরোধী দলনেতা কি বললো, এসআইআর এর সব নাম বাদ দিয়ে দেবো, এটা কারোর পৈতৃক সম্পত্তি না যে সেটা বাদ দিয়ে দেবো। এত ক্ষমতা নেই, আমি দায়িত্ব নিয়ে বলছি। যখনই দেখবেন নির্বাচন কমিশনের লোক বাড়ি বাড়ি যাবে, আপনাদের কাজ হচ্ছে খুঁটিয়ে দেখা কারোর নাম বাদ গেল কিনা। আমরা কোনো বৈধ ভোটারের নাম বাদ দিতে দেব না। হ্যাঁ, যদি কোনো অস্বচ্ছতা থাকে ভোটার লিস্টে, আপনি ঠিক করুন, আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু একটা বৈধ ভোটার, একটা, ওরা যদি বাদ দিতে চায় বাংলায় আগুন জ্বালিয়ে দেবে মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি। আমি তাই বলতে, আগুন চলে যাবে বাংলার মুখে। আমরাও দেখবো নরেন্দ্র মোদী অমিত শাহর ক্ষমতা কত, সেটা আমরাও দেখবো।
এখন প্রশ্ন হচ্ছে কে যোগ্য কে অযোগ্য, কার দৃষ্টিতে সে যোগ্য কার দৃষ্টিতে অযোগ্য, এগুলো কি করে বিচার হবে? তো জটিল বিষয়। কারোর আধার কার্ড থাকলে বা ভোটার কার্ড থাকলে সেগুলো গ্রাহ্য সব ক্ষেত্রে না। আমি তন্ময়দার কাছে আসবো। তন্ময়দা, বৈধ ভোটার যেন বাদ না যায় আর এসআইআর যেন না হয়, এই দুটো কথার মধ্যে আকাশ পাতাল ফারাক আছে। কিভাবে দেখলেন আজকে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে বললেন? আরেকটা জিনিস আপনাদের কাছ থেকে আমার জানার ইচ্ছা, সেটা হচ্ছে এই যে কেন্দ্রীয় মন্ত্রী একজন সাংসদ, তিনি যে একটা সংখ্যা বলে দিচ্ছেন, এটা কিসের নিরিখে বা কোন ইনপুট থেকে আপনারা এই ইনফরমেশনগুলো পাচ্ছেন যে যদি এসআইআর হয় তাহলে 1 কোটি বা 1.5 কোটি মতো মানুষের নাম বাদ চলে যেতে পারে? কি করে বুঝতে পারছেন এটা? আচ্ছা, প্রথমে আমরা দ্বিতীয় প্রশ্নটা আগে উত্তর দিয়ে দিই। দেখুন, যদি কেউ বলেন বাদ চলে যেতে পারে বা আমার মনে হয় এতজন বাদ যাবে, সেগুলো সবই একটা অনুমানের ভিত্তিতে বলে। প্রতিটা মানুষেরই একটা অনুমান থাকে, কারণ হচ্ছে বিহারে 65 লক্ষ বাদ গিয়েছে। আর আমরা জানি পশ্চিমবঙ্গের বর্ডার ডিস্ট্রিক্টগুলোতে কিভাবে জনবিন্যাস পরিবর্তন হয়েছে, যে ওই বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারী এসে ঢুকে। আর আপনি শুধু বিজেপি নয়, তৃণমূলের মন্ত্রী, কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহা গতকাল বীরভূমে বলেছেন যে যদি 1 কোটি বাদ যায় এসআইআর থেকে, তাহলে কিন্তু অনেক জায়গায় আমাদের জিততে অসুবিধা হবে। তো তৃণমূলের মন্ত্রীও বলছেন 1 কোটি বাদ যায়, যদি বাদ যায়, তাহলে তারও অনুমান যে পশ্চিমবঙ্গে এসআইআর হলে 1 কোটি মতন বাদ যেতে পারে। কারণ তারা ভালো করে জানেন, কারণ বিভিন্ন জায়গায় ভুয়ো ভোটার তালিকায় ঢুকিয়েছেন তারা সব থেকে ভালো জানেন। আর তাছাড়া আপনারা যেটা বলছেন যে এটা নির্বাচন কমিশনের কাজ, সেটা আইন আছে, তার জন্য সংবিধান আছে। বিহারে যখন হয়েছে, সুপ্রিম কোর্ট প্রতিটা দিনে হচ্ছে জবাবদিহি করেছে ইলেকশন কমিশনের কাছে যে কি হয়েছে, কেন হয়নি, এই সমস্ত ব্যাপারে। তো তৃণমূলের যদি কোনো অভিযোগ থাকে কোর্টে গিয়ে বলবে, তাতে তো কোনো অসুবিধা নেই। কিন্তু ওদের মুশকিলটা হচ্ছে যে যদি এরকম 7 রাডির মতন জঙ্গি, যাদের 2 জায়গায় ভোটার আইডি নাম ছিল, যদি হচ্ছে এই আজাদ মল্লিক নামক পাকিস্তানি, যার 2 জায়গায় ভোটার আইডিতে নাম ছিল, বা অনেক হচ্ছে মৃত ভোটারের ভোট তৃণমূল দেয়, আর তাছাড়া তো বাংলাদেশি অনুপ্রবেশকারী আছে, এরা যদি চলে যায় ভোটার লিস্ট থেকে, ভোটার লিস্ট যদি স্বচ্ছভাবে তৈরি হয়, তাহলে তৃণমূল আর ক্ষমতায় থাকতে পারবে না। এই ভয়টাই তৃণমূলের কাজ করছে। আপনি বলছেন তন্ময়দা, জঙ্গিদের ভোটে তৃণমূল যেতে একটা অংশ তো আছেই। আজকে বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারী যার মধ্যে আছে, তার মধ্যে অনেকে আছে মৌলবাদী। আমি বলছি না, আপনি জানেন মুর্শিদাবাদের 7 রাডি জঙ্গি কার্যকলাপের জন্য এখন জেলে আছেন। তিনি 2 জায়গার ভোটার ছিলেন এবং তিনি 2021-এ ভোট দিয়েছেন। তাহলে এটা তো প্রমাণ হয়ে গেল যে সেখানে তাদের ভোট পায় তারা তৃণমূল। তো এর থেকে দেখুন, তৃণমূলের ইলেকশন কমিশন তৃণমূলের মামা নয় বা মামার বাড়ি নয়, যে তৃণমূল যেটা বলবে সেই মতন তারা চলবে। আমি মানলাম, কিন্তু এই যে মমতা ব্যানার্জি বলছেন যে 4 জন অফিসার তারা থ্রেট দিচ্ছেন রাজ্য কর্মচারীদের, বিজেপির মামা বাড়ি, তাই জন্য আপনি এত কনফিডেন্টলি রাজ্য যদি কোঅপারেট না করে, তৃণমূলের মামার বাড়ি নয়, বিজেপির মামার বাড়ি, বিজেপির মামার বাড়ি বলে এই কথাগুলো আপনারা বলতে পারছেন। মনে রাখবেন, বিহারে বিজেপি ক্ষমতায় ছিল, বিহারে এসআইআর হয়েছে, বিজেপি কিছু বলেনি। আর আজকে এখানে আপনারা ক্ষমতায় আছেন, আপনাদের গাস্ত্র দেওয়া হচ্ছে, কেন বলতে পারেন? আজকে বিহারে তো বিজেপি ক্ষমতায় আছে, আমি তন্ময়দা তর্কের খাতিরে হচ্ছে রাজ্যের কর্মচারীরা বা যারা এইভাবে তারা কাজ করলেন, তাহলে কি করে ইলেকশন কমিশন এসআইআর করবে? এসআইআর করে আপনি বলুন, ভারতবর্ষ নিয়ে চিন্তা করার অনেক মানুষ আছে, ওই 15 দিনের মধ্যে এসআইআর এর ডকুমেন্টেশন প্রোভাইড করতে বলে মানুষকে হয়রানি করা, যেখানে ন্যাচারাল ক্যালামিটিস সহ বিভিন্ন ধরনের ন্যাচারাল জটিলতা রয়েছে, সেইগুলো বলবেন না, অবজ্ঞা করে শুধুমাত্র নিজেদের উদ্দেশ্য ফুলফিল করবার জন্য আপনারা এই ধরনের কাজ করবেন, এটা কখনো মেনে নেওয়া যাবে না। মৃত্যু মিছিল হচ্ছে সেই সময়ে তৃণমূলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কার্নিভালের বদলে নাচের প্রোগ্রাম হচ্ছে কলকাতায়।
ওটা দুর্গাপুজোর কার্নিভাল মানুষ দেখতে গিয়েছে, কিন্তু মানুষ দেখতে যায়নি। আপনাদের মামারা অর্থাৎ আপনার কথায় যে আপনাদের নির্বাচন কমিশনাররা এই সময় এসে নির্বাচনের এসআইআর এর নামে মানুষকে আরো বেশি করে উদ্বিগ্নতার মধ্যে ফেলছে। উত্তরবঙ্গের মানুষের কথা তাহলে আপনারা কোথায় চিন্তা করলেন? নির্বাচন কমিশন কোথায় চিন্তা করলো যেখানে মানুষকে আরো উদ্বিগ্নতার মধ্যে ফেলছে? আপনারা উত্তরবঙ্গের দরদি হওয়ার চেষ্টা করবেন না, মেকি দরদি না হয়ে বাস্তবিক চিত্রে মানুষের জন্য পাশে দাঁড়াতে হবে। একটা মানুষের ভোটের নাম যদি বাদ যায়, সত্যি সত্যি তন্ময়দা থামতে হবে। আমরা এই মুহূর্তে আপনাদেরকে শোনাবো বাম নেতা সুজন চক্রবর্তীর সঙ্গে কথা হয়েছিল মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের পর, তার প্রতিক্রিয়া আমরা নিয়েছিলাম। সুজন চক্রবর্তী কি বলেছেন শোনাবো আগে আপনাদের। যখন নির্বাচন হওয়ার হবে, সচরাচর মে মাসে হওয়ার কথা, জুন মাসের মধ্যে নতুন সরকার হওয়ার কথা, সেটাই হওয়া উচিত। কারুর ইন্টারেস্ট সার্ভ করবার জন্য নির্বাচনকে এগিয়ে আনা অথবা ভোটার লিস্টের নাম এদিক ওদিক করা, এসআইআর এর নাম করে, এটা কখনো করতে দেওয়া যাবে না। নির্বাচন কমিশন দিল্লির বিজেপির হয়ে যদি খেলতে চায় অথবা বকলমে একটা বিভাজনের রাজনীতি করে যদি তৃণমূলকে সাহায্য করতে চায়, সেটা অ্যালাউড। এটা তো সবাই বলবে যে যোগ্য ব্যক্তির নাম বাদ দেওয়া যাবে না, ভোটার বাদ যাবে না, কিন্তু আসলে বামেরা কি বলছে, কার পাশে থাকছে, নীতিগত সমর্থন কার পাশে করবে বামেরা, কি বলবে রাজ্যে, জানবো গৌরবের থেকে। গৌরব মজুমদার আমাদের সঙ্গে রয়েছেন। গৌরব, এই যে নির্বাচন কমিশনের স্পেশাল রিভিশন হচ্ছে যে ভোটার লিস্টে, এই ভোটার লিস্টে স্পেশাল রিভিশন সঠিকভাবে হোক, এটা আমাদের পার্টি একদম প্রথম থেকেই বলে আসছে। কিন্তু এই রিভিশনের নাম করে মানুষের মধ্যে ধর্মের নামে, জাতের নামে বিভাজন করে দেওয়া এবং সেখান থেকে দাঁড়িয়ে তৃণমূল বিজেপি নিজেদের মতন করে খেলে নেওয়া, এই খেলা যদি খেলতে যায় তাহলে মুশকিল আছে। দুই, আজকে মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে বসে অনেক কথা বলেছেন, এই ভোটার লিস্ট অমুক তুসুক এসে। আমার বক্তব্য হচ্ছে এই মমতা বন্দ্যোপাধ্যায় তো নির্দেশ দিয়েছিলেন তার দলের নেতা নেত্রীদের যে ভুয়ো ভোটার ধরতে হবে। তার বলার পরেই আমরা দেখলাম যে পাড়ার কাউন্সিলর থেকে এমএলএ এমপিরা নেমে পড়লেন ভোটার লিস্ট নিয়ে, বাড়ি বাড়ি গিয়ে ভুয়ো ভোটার ধরবেন। আমার প্রশ্ন হচ্ছে যে কটা ভুয়ো ভোটার ধরতে পারলেন, তার লিস্ট কোথায় গেল? সেই লিস্ট কি নির্বাচন কমিশনের কাছে জমা পড়েছে? ভুয়ো ভোটারের লিস্ট যদি না জমা পড়ে থাকে তাহলে সেই লিস্টটা কোথায় গেল? ভুয়ো ভোটার তো তিনি আর কি প্রথম শুরু করেছিলেন। আজকে তো খাল কেটে কুমির নিয়ে এসছেন, কুমির নিয়ে আসার পর আজকে দাঁড়িয়ে বড় বড় লেকচার মারলে তো হবে না এই এসআইআর এর বিষয় নিয়ে। দ্বিতীয় কথা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এতগুলো কথা বললেন, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে বসে বলছেন তিনি একজন সাংবিধানিক পদ, তিনি মুখ্যমন্ত্রী হিসেবে তার অফিস থেকে বলছেন, তাহলে মুখ্যমন্ত্রী হিসেবে তার উচিত ছিল প্রথমেই বলা যে আমি যদি কোনো ধরনের কোনো নেতিবাচক কোনো অন্য জিনিস দেখি তাহলে আমি কোর্টে যাব, আমি সুপ্রিম কোর্টে যাব। আপনি দেখবেন কেরল সরকার তার বিধানসভায় সিদ্ধান্ত গ্রহণ করেছে অল অপোজিশন এবং সরকার পক্ষ নিয়ে যে এই এসআইআর এর বিরুদ্ধে বা এসআইআর এর যে এইসব যদি কাণ্ড কারখানা হয় তার বিরুদ্ধে তারা হচ্ছে যে সুপ্রিম কোর্টে আবেদন করবেন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আজ পর্যন্ত এই কথা বলেননি। আমার তারপরের কথা হচ্ছে তিনি অনেক কথা বললেন এনআরসি নিয়ে। আমার প্রশ্ন হচ্ছে যখন এনআরসি নিয়ে সারা দেশ জুড়ে আন্দোলন হচ্ছিল, যখন দেশের সংসদের অভ্যন্তরে বিজেপির বিরুদ্ধে সমস্ত রাজনৈতিক দল তারা একত্রিত হয়ে নো কনফিডেন্স মোশন আনছিলেন, তখন এই মমতা বন্দ্যোপাধ্যায় দলের 9 জন সাংসদ তারা যেদিনকে ভোটাভুটি হয় সেদিনকে সংসদের অভ্যন্তরে উপস্থিত ছিলেন না, ইনক্লুডিং দেব, তিনিও যাননি, তিনিও সংসদের অভ্যন্তরে উপস্থিত ছিলেন না। এই মমতা বন্দ্যোপাধ্যায় যখন ধর্মতলার মোড়ে যখন অল পলিটিক্যাল বিজেপির অপোজিশন সমস্ত যে পার্টিগুলো তারা আন্দোলন করছিল, তারা ওখানে দাঁড়িয়ে স্লোগান শাউটিং করছিল, তারা মানুষের কাছে ক্যাম্পেনিং করছিল, তখন অমিত শাহকে হেলিকপ্টারে উড়িয়ে নিয়ে, রেসকোর্স থেকে হেলিকপ্টারে উড়িয়ে নিয়ে রাজভবনে বসে তিনি 1:1 মিটিং করেছিলেন। কেন, কি মিটিং করেছিলেন মানুষের কাছে বলতে হবে তো। আজকে মানুষের কাছে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্ট্যান্ড পয়েন্ট আর বিজেপির স্ট্যান্ড পয়েন্ট পুরো পরিষ্কার হয়ে গেছে। আজকে দাঁড়িয়ে যখন উত্তরবঙ্গে আজকে মানুষ বিপর্যস্ত, 30 জনের ওপরে মানুষ মারা গেল, তখন সেখানে দাঁড়িয়ে আজকে হচ্ছে যে
আমরা বামপন্থীরা এবং সহ অন্যান্য রাজনৈতিক দল তারা এই বিপর্যয়কে জাতীয় বিপর্যয় ঘোষণা করবার জন্য কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন করেছি এবং আমরা দাবি জানিয়েছি জাতীয় বিপর্যয় ঘোষণা করতে হবে। যেভাবে মানুষ বিপর্যস্ত হয়েছে, আজকে দাঁড়িয়ে সেই আলোচনা নেই। সেই আলোচনা থেকে সম্পূর্ণ গুলিয়ে দেওয়ার জন্য আজকে দাঁড়িয়ে এইসব কাণ্ড কারখানা, এইসব গোল পাকানো কথাবার্তা এই বিজেপি আর তৃণমূল মিলে হচ্ছে যে মানুষের কাছে চালনা করবার চেষ্টা করছেন। আমরা বলছি চালাকির দ্বারা। তার মানে তোমরা হচ্ছে এসআইআর চাও, সুষ্ঠু এসআইআর চাও। আমরা চাই যে রিভিশন হচ্ছে সেখানে দাঁড়িয়ে মৃত ভোটার, অবৈধ ভোটার, ভুয়ো ভোটার তাকে চিহ্নিতকরণ করা হোক এবং চিহ্নিতকরণ করে ভোটার লিস্টকে সংশোধন, স্যানিটাইজ করা হোক সঠিকভাবে। সেই কাজ যদি করতে গিয়ে যদি এই ধর্ম, বর্ণ, জাত এইসবকে গুলিয়ে দিয়ে আজকে 1,20,00,000 মানুষের নাকি নাম বাদ যাবে। শান্তনু ঠাকুর বললেন, শান্তনু ঠাকুর এই লিস্ট এই যে ফিগার তন্ময়দা মাঝখানে কিছু বলবেন, জাস্ট 2 লাইন তন্ময়দা। আরে শুনুন না, আরে ঠিক আছে, তোমরা রিপিট করে নি, শুনুন না, শুনতে ভালো লাগবে। শান্তনু ঠাকুর 1,20,00,000 মানুষের নামের কথা বলছেন, ওটা শান্তনু ঠাকুর ছেড়ে দিন, উনি ওনার বাড়ি সামলান, তারপরে উনি এসব খবর রাখেন তোমাদের। খবর আপনাদের থেকে নিতে হবে না, শুনুন না, ভাড়াটে সৈনিক আচ্ছা বেশ, আবার উল্টো পাল্টা। আমরা প্রথম বেসিক বিষয়টা আলোচনা করি। দুটো পয়েন্ট বলে দিই। একটা হচ্ছে যে আপনারা সবাই দেখলেন যে বিহারে যে এসআইআর হয়েছে, তারপরে সুপ্রিম কোর্টে সেই কেস হয়েছে, কিন্তু বলা হচ্ছে যে সেখানে যোগ্য ভোটাররা বাদ গিয়েছে, যোগ্য ভোটার বিহারেও বাদ গিয়েছে, দেখে লেগেছে এই সমস্ত এদেরকে আনেন, এরা হচ্ছে সমস্ত পশ্চিমবাংলায় শেষ করেছে, 34 বছর ধরে পশ্চিমবাংলায় বাংলাদেশ। আমরা বিরতি নেব, আসল জায়গা আলোচনা আসবো। তবে তন্ময়দা গৌরব আমরা আসবো। এসআইআর কেন, কি বিষয়ে বিহারের ইস্যু নিয়ে সুপ্রিম কোর্টে মামলা হয়েছে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আমার পরিষ্কার মনে আছে, তন্ময়দা গৌরব যাই বলুক, সুপ্রিম কোর্ট বলেছিলেন যদি একটি ক্ষেত্রেও ইরেগুলারিটিস ধরা পড়ে, একটা ক্ষেত্রেও, তাহলে পুরো এসআইআর বাতিল করা হবে। গৌরব যাই বলুক, একটা ক্ষেত্রেও যদি, আমি জানি না ধরা পড়েছে কিনা, কিন্তু সুপ্রিম কোর্ট পরিষ্কার বলে দিয়েছে, সুপ্রিম কোর্টের সেই নির্দেশ আমার মনে আছে এখনো, একটি ক্ষেত্রেও অনিয়ম একটা বিরতি নিই। পরবর্তীকালে ঝন্টু বড়াইক রয়েছেন, মানে ঘটনাচক্রে এটা আমাদের কাছে সৌভাগ্যের বিষয় যে ভদ্রলোক ঝান্ডা ধরে কোনো ডিরেক্ট রাজনৈতিক দল করেন না। অ্যাটলিস্ট এসআইআর সম্পর্কে যে ভীতি রয়েছে মানুষের, ঝন্টুদার বক্তব্যে সেটা খানিকটা আমি আশা করি দূর হবে। রাজনৈতিক দলগুলো একে অন্যকে দোষারোপ করতে গিয়ে দেখুন মানুষের জন্য ক্যাম্পেনিং হচ্ছে না, মানুষ বুঝতেই পারছে না। আমি গ্রামগঞ্জের দিকে গেলে মানুষ চমকে যায় যে এসআইআর আমার নাম বাদ, মানে তার নাম ভোটার লিস্ট থেকে বাদ যাবে সেটা ভাবছে না, সে ভাবছে আমাকে মনে হয় ঘাড় ধাক্কা দিয়ে দেশ থেকে বাইরে বার করে দেওয়া হবে। ভোটার লিস্ট না, নাগরিকত্ব আর ভোটার এই দুটোকে মিলিয়ে দেওয়া হচ্ছে দেখুন বুদ্ধিমত্তার সঙ্গে, যাতে মানুষ ভীত, মানুষ আতঙ্কগ্রস্ত, প্যানিকড হয়ে যায়। মানুষ চেষ্টা করা হচ্ছে যে তোমার নাম বাদ না, তুমি পুরো দেশ থেকে তোমায় তাড়িয়ে দেওয়া হবে, এরকম একটা ব্যাপার। সত্যি কি তাই? ঝন্টু বড়াইক বলবেন এই বিশ্লেষণার সঙ্গে। আমার এটা ভালো লাগছে যে ঝন্টু দাই ভোটার তালিকা তৈরির সঙ্গে একটা সময় নিজে কাজও করেছেন, যুক্ত ছিলেন। কাজে এসআইআর কি বিস্তারিত শোনাবো আপনাদের, সঙ্গে থাকুন। একটা ছোট্ট বিরতির পর ফিরে আসলাম বিরতির পর। ঝন্টুদা, এই এসআইআর করলে সত্যি একজন সাধারণ মানুষ, আমি লেম্যানের কথা বলছি, নাম হঠাৎ করে বাদ চলে যাওয়া বা দেশ থেকে বের করে দেওয়া বা নাগরিকত্ব তার কেড়ে নেওয়া, কি কি ভয়াবহ বিষয় হতে পারে এসআইআর এ? কিচ্ছু হবে না। এসআইআর একটা কনস্টিটিউশনাল ম্যান্ডেট। এর আগে যে 16 বার এসআইআর হয়েছে তার 15.5 বারই কংগ্রেস শাসনাধীন সরকারের সময় হয়েছে, 15.5 বার। আচ্ছা, আমি তোমায় বলছি, আজকে মমতা ব্যানার্জি এবং তার দলের লোকজন, মমতা ব্যানার্জি ইতিহাস জানেন, তার দলের লোকজন ইতিহাস জানেন কিনা সেটা নিয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে। মমতা ব্যানার্জি বিরোধী দল নেত্রী, জঙ্গি আন্দোলন গড়ে তুলেছিল। আজকে এনআরসির ভয় দেখাচ্ছেন উনি। নির্বাচন কমিশনে ভোটার লিস্টে নাম ওঠানোর সাথে ভারতের নাগরিকত্ব এনআরসির
দূর দূরান্তে কোনো সম্পর্ক নেই। এনআরসির দাবিটা ভারতবর্ষে প্রথম মমতা ব্যানার্জি আমাদেরকে জানিয়েছিলেন তৎকালীন উপাধ্যক্ষ চরণজিৎ সিং আটোয়ালের মুখে কাগজ ছুঁড়ে মিলে। বহু চর্চিত সেই ভিডিওটা আজও আর্কাইভে আছে, পার্থবাবু নিশ্চয়ই জানেন। এনআরসি চাই, বামফ্রন্ট 1 কোটি অবৈধ ভোটারকে ঢুকিয়ে পশ্চিমবঙ্গের ভোটটাকে ম্যানিপুলেট করে পশ্চিমবঙ্গের অর্থনীতিটাকে শেষ করে ফেলেছে। খেলাছে, পদত্যাগ করেছিলেন তৎকালীন সরকারের মন্ত্রিসভার থেকে। এবার প্রশ্নটা হচ্ছে, এর আগে এসআইআর কতবার হয়েছে বাংলায়? লাস্ট এসআইআর হয়েছে 2002 সালে। কত ভোটারের নাম কাটা গেছে? তখন 4,86,00,000 এসআইআর এর পরে দাঁড়িয়েছিল 4,58,00,000। 28 লক্ষের নাম কাটা গেছে বামেদের সময়। বামকন তখন এইখানকার প্রধান শক্তি, শাসক দল, সংগঠনের দিক থেকে তারা ভয়ানক রেজিমেন্টেড পার্টি, একটা কথা বলেনি, সহযোগিতা করেছে। আমি কেন বলছি, সেই সময় ম্যানুস্ক্রিপ্ট রাইটিং এর সাথে আমি ওতপ্রোতভাবে যুক্ত, আমি কাছের থেকে দেখেছি এসআইআরটা। তৃণমূল নেত্রীর সাংঘাতিক আন্দোলন, তারপরে 3.5 বছরের মাথায় 2006-এ ভুতুরে ভোটার ভর্তি হয়ে গেছে নির্বাচনের তালিকায়। তারাও কেন্দ্র সরকার চাপে পড়ে কেজি রাওকে রাজ্যে রোল অবজারভারের মতো নতুন পদ তৈরি করে আনেন, এনে 3.5 বছরের মাথায় আবার 9 লক্ষ ভুতুরে ভোটারের নাম কাটেন। তখনও কিন্তু শাসক দল সহযোগিতা করেছিল, আমি তখনও সেই কাজের সাথে ওতপ্রোতভাবে যুক্ত ছিলাম। আমি বলছি যে শুধু তাই নয়, 2009 তৎকালীন মুখ্য সচিব এন গোপালাস্বামী কলকাতায় এসেছেন, বিরোধী নেত্রী মমতা ব্যানার্জি ছুটে গেলেন, দেখা করলেন। দক্ষিণ কলকাতা লোকসভা কেন্দ্রে 46,000 জাল ভোটার রয়েছে, যাদবপুরে 1,320 জনের লিস্ট তিনি হাতে ধরিয়ে দিয়ে বললেন ইমিডিয়েট কাটো। এই আন্দোলনগুলো কাটছিল, ইতিহাসগুলো কাদের? মাথায় রাখুন, এসআইআর কনস্টিটিউশনাল ম্যান্ডেট। মমতা ব্যানার্জি চাক না চাক এটা করতে হবে, আর্টিকেলে স্পষ্ট লেখা আছে, একটার পর একটা। আজ উনি বিরোধিতা করছেন না, উনি শুরুটা করেছিলেন কারো নাম কাটা যাবে না, উনি এখন বলছেন বৈধ, বৈধ নাম কাটা যাবে না। তখন শুরুটার আর্কাইভগুলো দেখো না, শুরু আর্কাইভ দেখতে হবে না, 21 তারিখ 21শে জুলাইয়ের মঞ্চ থেকে যে বক্তব্য সেটা দেখলে। শুধু তাই নয়, গৌরবকে ধন্যবাদ একটা কথা ধরিয়ে দেওয়ার জন্য। এই মমতা ব্যানার্জি তো ফেব্রুয়ারি মাসে তার দলের উদ্দেশ্যে বলেছিলেন, যখন তার দলের নির্দেশে সাগরিকা ঘোষ রাজ্যসভার সাংসদ স্পষ্টত বলেছিল সারা দেশে স্পেশাল রিভিশন আনতে হবে, ভুতুরে ভোটারদের নাম কাটা যাবে। তারই অঙ্গ হিসেবে তৃণমূলের নেতারা, পার্থবাবুরা বাড়ি বাড়ি গিয়ে ডোর টু ডোর সার্ভে করেছিল 3 মাস ধরে। আজকে প্যারাডাইম শিফটটা কেন? মমতা ব্যানার্জি ভাবতেও পারেনি যে তিনি নিজের কালিদাসের মতন যে ডালে বসেছিল সেই ডালটাই কেটেছে। আজকে বলো যে সামান্য কালীগঞ্জের ভোট, এই কালীগঞ্জের ভোটে, নদিয়ার কালীগঞ্জের ভোটে ভোটার লিস্ট উপনির্বাচনের আগে থ্রু আউট নয়, স্পেশাল কোনো রিভিশন নয়, শুধুমাত্র উপর থেকে চোখ বুলিয়ে 6,000-এর নাম কাটা গেছে। তার মধ্যে 3,500 জন মৃত, আর 2,394 জন ভোটার কার্ডে যে ঠিকানা ছিল তাদের খুঁজে পাওয়া যায়নি। একটা বিধানসভায় 294টা বিধানসভায় কত লক্ষ ভোটার হতে পারে? আমি একদম সেই হিসাবটাই করতে প্রশ্নটা হচ্ছে, এ রাজ্যে ভুতুরে ভোটার আছে, এই দাবিটা তৃণমূল নেত্রী শুধু করেননি। 1993 সালে 18ই জানুয়ারি আর্কাইভ চেক করুন, জ্যোতিবাবু বাংলাদেশে অনুপ্রবেশকারীরা পশ্চিমবঙ্গের অর্থনীতিটাকে খেয়ে ফেলছে, এটা নিয়ে সরাসরি ঢাকার হাই কমিশনারের দেব মুখোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেন। পরবর্তীকালে 2003 3রা মার্চ স্বরাষ্ট্রমন্ত্রী তৎকালীন লালকৃষ্ণ আডবাণী ভিন্ন রাজনীতি দর্শন মানেন, তার পৃথ্বীরাজ ভবনে ব্রেকফাস্ট টেবিলে বুদ্ধবাবু আমন্ত্রিত হয়ে একটাই কথা বলেছিলেন, ইমিডিয়েট রাজ্যে অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের তাড়ানোর ব্যবস্থা করুন। এই যে কথাগুলো, শুধু তাই নয়, একাধিক বাগ্মী সাংসদরা বলেছিলেন। এই যে আজকে রিয়ালিটি, তৃণমূল নেত্রীর একটা সময় দাবির থেকে তিনি সরছেন কেন? কারণ এই সঞ্জীবনী সুধা, এই ভুতুরে ভোটাররা সঞ্জীবনী সুধা, এই কারণে বারবার পার্থবাবুদের তারা পুরনো দাবির থেকে সরে এসে এসআইআর বা কোন রকমের স্পেশাল রিভিশন নির্বাচন কমিশন করতে চাইলে, যেটা তাদের কনস্টিটিউশনাল ম্যান্ডেট,
তারা করতে দেন না। আরেকটা কারণ বলে শেষ করছি, পার্থবাবুরা ভালো করেই জানেন এসআইআরটাকে বাধা দিলে রেগুলার কোর্সে নর্মাল কোর্সে 356 ধারাটা জারি করার ক্ষমতা নির্বাচন কমিশন রাখে, যেটা অসমে জম্মু কাশ্মীরে হয়েছে। তারা কি সেই পরিস্থিতিটা আনতে চাইছেন যাতে পাবলিক সেন্টিমেন্টের ঘা দিয়ে তারা আবার ক্ষমতায় ফিরতে পারেন? কোনটা? আমি একই জায়গায় অ্যাড করবো, এই যে বললেন দেবাশিস যে এটা হচ্ছে 356 ধারা এখানে করতে হবে না। আজকে যদি এনারা যদি পেছান যেভাবে পেছাচ্ছেন, মে মাস পর্যন্ত গেলে এমনি সরকার হচ্ছে শেষ, তখন আর এমনি হচ্ছে 356 রেগুলার কোর্সে না, কিন্তু রেগুলার করতে হবে ওটা। আচ্ছা, এবার এরা যদি ক্ষমতা থাকে এটা করুক একদম। না, আমি পার্থদার থেকে এটাই জানবো যে মমতা বন্দ্যোপাধ্যায়ের অবস্থান, ঝন্টুদা যেটা বললেন যে একটা সময় তিনি এই অনুপ্রবেশকারী অবৈধ ভোটারদের তাড়ানোর পক্ষে ছিলেন, তিনি বলছিলেন ভোটার লিস্ট ঝাড়াই বাছাই করতে হবে একাধিকবার। তিনি বামপন্থী মানে বামেদের সময়কার মুখ্যমন্ত্রীর কথা উল্লেখ করলেন যে তারাও বলছেন ওই অবৈধ অনুপ্রবেশকারীদের আটকাতে হবে, কারণ এরা বাংলার জন্য ক্ষতিকর, তারপরে তারা ভারতের জন্য ক্ষতিকর, ফার্স্ট হচ্ছে তারা বাংলার জন্য ক্ষতিকর। তাহলে এই ক্ষতিকারক বিষয়টিকে, মানে যে ঘাটা পচে গেছে তাকে রেখে দেওয়ার চেষ্টা কেন করছেন, এরকমই একটা প্রশ্ন উঠলেও পার্থদার থেকে আমি তার উত্তর নেব। হয় পার্থদাকে আগের ইতিহাসগুলো অস্বীকার করতে হবে, আর না হলে নতুন কোনো বক্তব্য রাখতে হবে। পার্থদা, একটা বিরতির পর আপনার কাছে আমি যাব যে আজ এই অবস্থান পরিবর্তন কেন? যদি মৃত, মানে ধরে নিন ঝন্টুদা যে তথ্য দিলেন 6000 করে কালীগঞ্জের আয়তন আর সমস্ত বিধানসভার আয়তন এক নয়, 6000 বাদ গেছে, 294 ধরলে 17 লক্ষ 18 লক্ষ ভোটার এমনি বাদ যায় যারা মৃত, নর্মাল প্রসিজিওর, ইন্টেন্সিভ রিভিশন নয়, নর্মাল রিভিশনে। তাহলে এই যে 18 লক্ষ ভোটার যদি একটা বার্ডেন হয়, বা এই মৃত ভোটারদের জায়গাটাকে যদি কেউ ব্যবহার করে যদি কোনো রাজনৈতিক দলকে সে প্রিভিলেজ দেয়, সেটাকে কেন মানবেন আপনারা কেন মানবেন শাসক দল হিসাবে? এই 18 লক্ষের মধ্যে গৌরবের দলও কাউকে ভোট দিতে পারে, মৃত মানুষের হয়ে ভোট দিতে পারে, তন্ময় দাদের দলের কেউ দিতে পারে। এই অনৈতিক বিষয়ের বিরুদ্ধে আপনারা শাসক দল হিসাবে কেন কিছু বলবেন না, কেন চাইবেন না, কেন এসআইআর হতেই দেব না এই কথা বলবেন? আমি আসবো, সেখানে দাঁড়িয়ে পার্থদার বক্তব্য শুনবো এবং একটা ছোট্ট বিরতির পর ফিরে আসবো, সঙ্গে থাকুন। পার্থদা, একাধিক প্রশ্ন রয়েছে, আমি বলছি রাজনৈতিক নেতাদের, গৌরব বা তন্ময়দা বা যারা রাজনীতির মানুষ তাদের প্রশ্ন নয়, সাধারণ মানুষের প্রশ্ন, যে সত্যি একটা সময় যদি মমতা ব্যানার্জি বিরোধিতা করে থাকেন অনৈতিক ভোটারের বিরুদ্ধে, আজ কোন স্বার্থে আপনারা এসআইআর এর বিরোধিতা করছেন না, বরঞ্চ এসআইআর হতে দেব না বলছেন কেন? দেখুন, আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে বা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে বক্তব্য রেখেছেন, সঙ্গত কারণেই বক্তব্য রেখেছেন, এই এসআইআরের একটা পলিটিক্যাল মোটিভ রয়েছে, এর পেছনে এনআরসি বা সিটিজেনশিপ কেড়ে নেওয়ার একটা চক্রান্ত চলছে, সেটাকে আমরা বিরোধিতা করছি। এবং যে ডকুমেন্টেশনগুলো প্রোভাইড করতে বলা হয়েছে, মেজর যে ডকুমেন্টেশন মানুষের কাছে খুব অ্যাভেলেবেল, সেই ডকুমেন্টেশনের অনেকগুলি সেখানে নেই, যেমন রেশন কার্ড, যেমন আধার কার্ড, এই জাতীয় বিষয়গুলোকে অগ্রাধিকার দেওয়া হয়নি। এই জায়গাটা আমাদের ভীষণ রকম আপত্তি, আমাদের ভীষণ রকম আপত্তি। বাছাই করে ভোটের আগে আপনি কথা বলবেন না, আপনার সময় কথা বলিনি, কথা শোনার ধৈর্য রাখতে হবে, আপনাকে কথা শোনার ধৈর্য রাখতে হবে। কারেন্সিও তো রয়েছে, কারেন্সিকে আপনারা অ্যালাউ করছেন না। 2000 টাকার নোট জাল অ্যাভেলেবল আছে, তাই বলে কি 2000 টাকার নোট চলছে না? ওটাকেও কি আপনারা নোটবন্দি করছেন? এ ধরনের বিভ্রান্তিকর কথা বলবেন না। কেন যে সমস্ত ডকুমেন্টস মানুষের কাছে অ্যাভেলেবল সেগুলোকে অ্যালাউ করা হচ্ছে না? কেন এই ধরনের পলিটিক্যাল মোটিভ নিয়ে শুধুমাত্র বিহার বা বাংলার নির্বাচনের আগে করা হচ্ছে? আপনারা জানেন যে ইলেকশনে এত ক্যাম্পেইন করার পরে 70% 80% এর বেশি পড়ে না। সেখানে 15 দিনের মধ্যে এত মানুষ কি করে প্রপার ডকুমেন্টেশন দিয়ে এসআইআর অংশগ্রহণ করতে পারে? এই সামান্য বিবৃতি থাকা দরকার। আপনারা মানুষকে বিভ্রান্ত করছেন।
করছেন, মানুষকে উদ্বিগ্নতার মধ্যে ফেলছেন, তাই জন্য আমরা বিরোধিতা করছি। এবং বহু ইন্ডিজিনাস যে কমিউনিটি আছে তাদের প্রপার ডকুমেন্টেশন নেই, তাদেরকে যেভাবে হয়রানি করা হচ্ছে এই এসআইআর এর নামে আমরা সেটা কখনো মানতে পারি না। তাই আমরা এসআইআর কে আমরা মানতে চাইছি না এই মুহূর্তে। এসআইআর করতে হলে সারা ভারতবর্ষে একযোগে করে ইলেকশনে আসুন, আমরা রাজি রয়েছি, কিন্তু আপনারা বাছাই করে করে ভোটের আগে বাংলায় বিহারে নির্বাচনের আগে 15 দিন সময় দিয়ে মানুষকে বিভ্রান্ত করতে চাইছেন, এটা কখনো মানা হবে না। আপনাদের যে ম্যাল ইন্টেনশন রয়েছে মানুষের ন্যায্য ভোটাধিকার কেড়ে নেওয়া, সেটাকে আমরা কখনো মানতে দেব না। গৌরব, পার্থদা, 1 মিনিট। প্রশ্নটা হচ্ছে যে নিশ্চয়ই এনআরসির মাধ্যমে যদি বিজেপি সরকার এনআরসি নিয়ে কোথাও কোনো কথা হয়নি। তুমি আগে যে বললে এনআরসি আরে দাদা আমাকে বলতে দিন। আরে এনআরসি নয়, কি বাজে বলছেন আমাকে বলতে দিন। এনআরসি এখনো পর্যন্ত আচ্ছা আপনি ভালো বলেন। আসেনি। আচ্ছা ঠিক আছে। আরে এইগুলো মানুষকে ভয় দেখাচ্ছে। আচ্ছা ঠিক আছে, ও হয়েছে, ঠিক আছে, এক এক করে ভয় আমরা দেখাচ্ছি না, ভয় প্রধানমন্ত্রী এনআরসি কোথায় আছে শুনুন না, বলো একটু মানুষকে। আরে শুনুন না, ভয় সিএ এর ভোট দেয়নি তৃণমূল। আরে দেবাশিসদা কি এক এক করে বলি, তাহলে মানুষ বুঝতে পারবে, প্রত্যেকের কথা শোনার জন্য মানুষ ওয়েট করে থাকে। প্রথম কথা হচ্ছে আমার প্রশ্ন পার্থদার কাছে, যে মমতা বন্দ্যোপাধ্যায় যে বলেছিলেন যে ভুয়ো ভোটার ধরতে হবে, তার জন্য ভোটার লিস্ট নিয়ে বাড়ি বাড়ি গিয়ে সার্ভে করুন তৃণমূলের নেতারা, কাউন্সিলর থেকে এমএলএ তারা নেমে পড়েছিলেন, এমপিও নেমে পড়েছিলেন। তাই সেই ভুয়ো ভোটারের লিস্ট কোথায় গেল? সেই কটা ভুয়ো ভোটার বেরিয়ে এলো? আরে ভোটার লিস্টের রিভিশনের আমি আপনার কথা বলার সময় বলি, প্রত্যেক বছর আপনার কথা বলার সময় বলি, প্রত্যেক বছর ভোটার লিস্টের যে ইনক্লুশন এক্সক্লুশন ফর্ম নাম্বার 6 ফর্ম নাম্বার 8 নতুন ভোট সংযোজন নাম সংশোধন এই কাজ নতুন কিছু নয়, প্রত্যেক বছর নভেম্বর মাস থেকে শুরু হয়। যেভাবে মানুষের ভোটাধিকার কারার চেষ্টা হচ্ছে সেটা বিরোধিতা আমরা করছি, এবং সেই তৃণমূলের অবস্থানকে বিজেপির যে সুবিধা করে দেওয়া, এ তো দুজনে মিলে খেলা হচ্ছে। এই খেলা খেলতে দেওয়া যাবে না, এই খেলা খেলতে দেওয়া যাবে না। বাংলাদেশীদের দল তৃণমূল, বাংলাদেশীদের দল তৃণমূল। তন্ময়দা কি বলেন? আজকে আলোচনার মধ্যে মমতা ব্যানার্জি বলেছেন কিছু নোটিশ এই রাজ্যে আসছে পুজোর সেশনে, এনআরসি নোটিশ। এটা কি এর থেকে কি ভয়ের কিছু আছে? আরে এটা রেগুলার কোর্স রে বাবা। আমি তোমাকে বলছি, দেখো আমরা তো আইনের পরিভাষায় কথা বলি তথ্য দিয়ে। 1984 এসি যোশী ভার্সেস শিবম পিল্লাইয়ের মামলা, সেন্ট্রাল নির্বাচন কমিশনকে পুরো দায়িত্ব দিয়ে সুপ্রিম কোর্ট বলল আপনারা করুন, আপনারা একক দায়িত্বে। শুধু তাই নয়, শুধু মমতা ব্যানার্জি বিরোধিতা করেনি, আরও বলছি 1985 লক্ষ্মীচরণ সেন ভার্সেস AKM হাসানুজ্জামানের মামলা, সেখানে পলিটিক্যাল পার্টিদের দায়িত্ব নিয়ে রোল লিস্টের সংশোধন করার জন্য সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছে। শুধু তাই নয়, একটার পর একটা মহেন্দ্র সিং গিল ভার্সেস সেন্ট্রাল ইলেকশন কমিশন 78, সেখানে পরিষ্কার সুপ্রিম কোর্ট বলেছে ইলেকশন কমিশন অথরিটিকে পার্মানেন্টলি অবস্ট্রাক্ট করতে বাধ্য রাজ্য। আজকে এই বিরোধিতাগুলো কেন? মমতা ব্যানার্জি দীর্ঘদিনের পলিটিশিয়ান, অন্তত আমার হিসাব বলে 10টা এসআইআর ওনার পলিটিক্যাল জীবনে উনি পেয়েছেন, এবং 10টাতে উনি বিরোধী নেত্রী ছিলেন। তখন কি তিনি কোনো প্রতিবাদ করেছিলেন? আজকে একটা কনস্টিটিউশনাল ম্যান্ডেট, যে ম্যান্ডেটটা মাননীয় সংবিধানের 324 থেকে 329 ধারা এবং সুপ্রিম কোর্টের তিনটা রায়ে রক্ষিত আছে, যে এসআইআরটা করতে বাধ্য। আপনার দাবি করুন, এসআইআরটাই যদি কোনো বৈধ ভোটার নাম কাটে তাহলে আমরা সুপ্রিম কোর্টে যাব, সব দল মিলে ঢুকে দাঁড়াবো। তা না করে বলছি এসআইআর করতে দেব না, মানে কি? একদম মানে কি? মানুষের কাছে কি তবে ভুল বার্তা যাচ্ছে? মানুষকে খেপিয়ে দিচ্ছে রাজনৈতিক দলের। আর ভোটার লিস্ট আর নাগরিকত্ব এক জিনিস নয়, এটাও মানুষ বুঝতে পারছেন। তাহলে সবকিছু গড়মিল করে দিয়ে রাজনৈতিক মুনাফা লুটবার চেষ্টা করছেন কি কেউ? এই জায়গার প্রশ্নটা কিন্তু খুব স্বাভাবিকভাবেই থাকবে। তবে ভোটার তালিকা থেকে নাম সংশোধন করা বা নাম বাদ যাওয়া, নাম তোলা, সবাই প্রত্যেকেই গেস্ট বলছেন এটা স্বাভাবিক প্রক্রিয়া। এই স্বাভাবিক প্রক্রিয়ায় আতঙ্কের কিছু নেই। সংবিধান এবং গণতন্ত্রকে স্বীকৃতি দেবেন কারা বা কিভাবে,
বা রাজনীতির লোকেরা দেবেন কিনা সেটা সময় বলবে, কিন্তু আমার হাতে আর এখন সময় নেই, কাজেই হাল্লাবোল এখানে শেষ করতে হবে। আমার প্রত্যেক গেস্ট পার্থদা, তন্ময়দা, গৌরব এবং ঝন্টুদাকে সবাইকে আজকের এই অনুষ্ঠানে উপস্থিত থাকবার জন্য অনেক অনেক ধন্যবাদ জানিয়ে, আর আপনাদের এই অনুষ্ঠান দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠান এখানে শেষ করছি। পরবর্তী খবরে নজর রাখুন, ক্যালকাটা নিউজের সঙ্গে থাকুন। নমস্কার।